ওয়ালাইকুম শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে প্লিজ। আজকে আমাদের একটু অতিরিক্ত ক্লাস। আজকে আমরা আমাদের এক কোর্স একদম শেষের দিকে, আমরা খুব দ্রুত কোর্সটি শেষ করব এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আপনাদের কোর্স ইনশাল্লাহ সমাপ্ত করে দেব। ডিসেম্বরের 10 তারিখে, যদিও রুটিনে দেওয়া ছিল ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। আজকে দুটো ক্লাস আমাদের 33 এবং 34 ক্লাস আজকে আমাদের হচ্ছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ট্রাই করব শেষ করার জন্য। হ্যাঁ, ওকে। আপনারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করবেন প্লিজ। দেখতে পাচ্ছেন কিনা? আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট পাইনি, মানে আমাকে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করলে ভালো হচ্ছে, ভালো হবে। আপনারা কি জয়েন করেছেন? জয়েন একটু দ্রুত জয়েন করলে ভালো। 4 জন দেখা যাচ্ছে, আপনাদের আর 2-1 জন বাড়লে আমরা ক্লাস শুরু করব। আমাদের আজকে সৈয়দ ওয়ালিউল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক, তার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। শওকত ওসমান খুব গুরুত্বপূর্ণ। আবু ইসহাক থেকে একটা গ্রন্থ শুধু ইম্পর্টেন্ট, মাত্র তার 21 বছর বয়সে একটি উপন্যাস তিনি লিখেছিলেন। সেই উপন্যাসের নাম ছিল সূর্য দিগল বাড়ি। তাছাড়া তার একটা বিখ্যাত গল্প আছে যেটা আমাদের স্কুলে পাঠ্য ছিল, যোগ মহাপতঙ্গ নামে তার আর একটা গল্প আছে, গল্পের বই আছে মহাপতঙ্গ। এই 3টা জানলে হবে। আর পদ্মার পলিদ্বীপ নামে তার একটা বই আছে। এই কয়টা জিনিস জানলে হবে। শওকত ওসমান তিনি কিছু অলরেডি আমরা শওকত ওসমান থেকে পড়েছি। আমরা দেখেছিলাম আমাদের যে মুক্তিযুদ্ধ যে সাহিত্য আছে সেখানে আমরা শওকত ওসমানের কিছু উপন্যাস দেখেছিলাম। সৈয়দুল্লাহ মাত্র 3টা উপন্যাস লিখেছেন। সেই 3টা উপন্যাসের কোনটার মধ্যে কী আছে এরকম একটু জানলে হবে। আর 4টা নাটক আছে তার, আর ছোট গল্পের বই আছে 2টা। এই হলো ব্যাপার। কিন্তু অল্প হলেও সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু বাংলাদেশে খুবই প্রমিনেন্ট রাইটার। বাংলাদেশের সাহিত্য শুরু হয়েছে 47 থেকে। 47-এর পরে যদি আমরা 47 থেকে যদি আমরা ধরি যে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কথা সাহিত্যিককে, তাহলে কিন্তু অবশ্যই কার নাম আসবে? সৈয়দ ওয়ালিউল্লাহর নাম আসবে। তো আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাসটাও খুব টাইম নেব না, আপনারা নিজেদের মতো করে পড়বেন, যেহেতু আজকের ক্লাসে অত বেশি আলোচনা নেই। তো প্রথমে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে চলে যাচ্ছি। সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি আসলে খুবই, তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। হ্যাঁ, তার বাবা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন এবং তিনি খুবই ব্রিলিয়ান্ট ছিলেন। খুব কম কথা বলতেন, খুব ভালো ছবি আঁকতে পারতেন, খুবই গুণী, মানে নানান গুণে গুণান্বিত মারাত্মক লেভেলের একজন ভদ্রমানুষ ছিলেন। এবং তিনি খুবই উচ্চশিক্ষিত, খুবই ইংরেজি জানতেন এবং তার বিয়ে থেকে শুরু করে সবই বিদেশে। তো এমন একজন মানুষ সৈয়দ ওয়ালিউল্লাহ, খুবই রুচিশীল, দেখতে অনেক সুন্দর, সুপুরুষ। তিনি ইন্টারমিডিয়েটে পড়েছিলেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে তার জন্ম হচ্ছে চট্টগ্রামে। তো এই সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি যেহেতু অনেক শিক্ষিত ছিলেন, মানে শিক্ষিত বলতে পারিবারিকভাবে শিক্ষিত আর কি, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং পাশ্চাত্য সাহিত্যের সংস্পর্শে তিনি এসেছেন এবং বাংলা সাহিত্যের চেষ্টা করেছিলেন যে নতুন কিছু দেওয়া যায় কি না। তো সেই নতুন কিছু দেওয়ার ক্ষেত্রে তিনি যে বিষয়টা আমদানি করেছেন সেটা হচ্ছে বাংলা উপন্যাসের মধ্যে অস্তিত্ববাদের যে দর্শন, অস্তিত্ব বলতে একজন ব্যক্তি তার যে ব্যক্তিত্ব, তিনি যা বিশ্বাস করেন, হ্যাঁ, সেই অস্তিত্বটাকে বজায় রাখতে পারছে কিনা। অর্থাৎ আমি তা যদি প্রকাশ করতে পারি তবে আমি অস্তিত্ববান, আর আমি তা প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না, তার মানে আমি অস্তিত্ববান না। তো সেই অস্তিত্ববাদী ব্যাপারটা বাংলা সাহিত্যে প্রথম বলা চলে সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি নিয়ে এসেছেন খুব ভালোভাবে। তার আগেও মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে আমরা দেখেছি, সেই কী বলে পুতুল নাচি কথার মধ্যেও আছে, কিছু কিছু জায়গায় আছে যে অস্তিত্ববাদী ব্যাপারটা। কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর যে চাঁদের অমাবস্যা যে উপন্যাসটা আছে সেটার মধ্যে একেবারেই খুব ভালোভাবে অস্তিত্ববাদী চেতনা আছে। তারপরে একটা আছে স্ট্রিম অফ কনসাসনেসের বাংলাটা হচ্ছে চেতনা প্রবাহ রীতি। তো সেই চেতনা প্রবাহ রীতিটাও
সৈয়দ ওয়ালিউল্লাহ প্রথম নিয়ে আসছেন। অর্থাৎ এই যে ইজমগত বা প্রকরণগত বা স্ট্রাকচারগত যে বৈশিষ্ট্যগুলো আছে প্রথম নিয়ে আসা, যেটা পাশ্চাত্য সাহিত্যে আছে, বাংলা সাহিত্যে নেই, এই জায়গায় যারা কাজ করেছেন তারাই বেশি অগ্রগণ্য বা তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দেব। তো আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে 14 জন জয়েন করেছে, বা এনাফ। তো এমআর জাকারিয়া হোসেন বলেছেন জি স্যার ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। বললেন এম ইরফান উদ্দিন। সোহানা বলেছেন আসসালামু আলাইকুম আসসালাম। এমডি ইয়াসিন। ওকে, তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমাদের খুব বেশি জানার প্রয়োজন নেই। তার দুটো উপন্যাস আছে, এই মানে তিনটা উপন্যাস আছে। তার মধ্যে লাল সাল উপন্যাসটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যে মাজার ব্যবসা নিয়ে যে লাল সালের ইন্টারমিডিয়েট আছে। মজিদ, মেন চরিত্র হচ্ছে মজিদ। হ্যাঁ, মজিদের দুইটা বউ, বড় বউয়ের নাম হচ্ছে রহিমা, ছোট বউয়ের নাম হচ্ছে জমিলা। জমিলা ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, জমিলা ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, জমিলা। তো আমি জমিলা ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, এবং আপনাদের আমি যে পড়াচ্ছি ইনশাল্লাহ আমাদের প্রিলির আগেই আমাদের বাংলা সাহিত্যের বই আসবে, এবং সেখানে খুব ভালোভাবে কাহিনী সহ, এই যে দেখেন লাল সালো উপন্যাসের কাহিনী দেওয়া থাকবে, চাঁদের অমাবস্যা উপন্যাসের কাহিনী দেওয়া থাকবে, তারপরে হচ্ছে কাদো নদী কাদো উপন্যাসের কাহিনী দেওয়া থাকবে, অর্থাৎ মেন উপন্যাসের কাহিনীগুলো দেওয়া থাকবে। আপনারা খুব সহজে একবার করে পড়লে উপন্যাসটার মধ্যে কী আছে, চরিত্রগুলো কী আছে, খুব ভালোভাবে জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আরিফিন বলছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আরিফিন আমি ভালো আছি। আরিফিন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাদের কোর্সটি কমপ্লিট করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের আশা করছি সাহিত্য ক্লাস বা সাহিত্য ব্যাকরণ সম্ভবত দুইটাই আমরা ডিসেম্বরের 10 তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করবো, অ্যাজ আর্লি এজ পসিবল। হ্যাঁ, চেষ্টা করবো। দরকার পড়লে আরও আগে শেষ করা যায় কিনা সেই ব্যাপারটা দেখব। তো এই চাঁদের অমাবস্যা মানে লাল সাল উপন্যাস তো আপনারা জানেন মোটামুটি। হ্যাঁ, জানেন আপনারা। মজিদ একজন মাজার ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। তার ছোট যে বউ জমিলা, সে জমিলাকে দিয়ে প্রতিবাদ করিয়েছিলেন। এগুলো তো মোটামুটি আপনারা জানেন। বাংলাবিদ ব্যাকরণ বই আসবে, খুব শীঘ্রই আসবে। হ্যাঁ, তাহলে আমাদের এইখান থেকে লাল সাল উপন্যাসটা জানলাম মাজার ব্যবসা নিয়ে, মাজার ব্যবসা নিয়ে। চাঁদের অমাবস্যা, এইটার মধ্যে আছে অস্তিত্ববাদী ব্যাপারটা। চাঁদের অমাবস্যার মধ্যে কি আছে? অস্তিত্ববাদী দর্শন। অস্তিত্ববাদী দর্শনটা কি? আচ্ছা, আমাকে একটু টাইম দেবেন, আমার ইয়েতে ট্যাবে কি একটা প্রবলেম হয়েছে, আমি এটা আবার একটু ঠিক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। হ্যাঁ, আমি আসলে এটা বুঝতে পারছি না। আমি আরেকটু টাইম নিচ্ছি। হ্যাঁ, এটা হুট করে এমন হয়ে গেল কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাকে একটু টাইম দেবেন। হ্যাঁ, একটু টাইম দেন, 1 মিনিট। আমি আশা করছি এবার ঠিক হবে, আশা করি এবার ঠিক হবে। হ্যাঁ, হুট করে কোন জায়গায় লেগে
আচ্ছা, আমার মোছার দরকার নাই, আনফর্চুনেটলি আমি মুছতে পারছি না। মোছার দরকার নেই, আমি জাস্ট করে দাগ দিয়ে এ করে চলে যাচ্ছি। হ্যাঁ, দাগ দিয়ে চলে যাচ্ছে, আমার মোছার দরকার নেই, আমি আসলে মানে মুছতে প্রবলেম হচ্ছে। ওকে, এটা পরে আমি দেখব। আচ্ছা, আমি অন্য আরেকটা ওপেন করে ফেলেছি, অন্য আরেকটা ওপেন করে ফেলেছি। ডোন্ট সেভ। ওকে, এটা আমি মুছতে পারছি না, এটা পরে আমি দেখবো। হ্যাঁ, তো সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমরা মোটামুটি এখানে যেটুকু দেখলাম, যে বহিপীর নামে তার যে বইটা আছে ইম্পর্ট্যান্ট, তরঙ্গভঙ্গ নাটক, নাটকের মধ্যে তিনি নিরীক্ষা করেছেন, নাটকের মধ্যে অ্যাবসার্ডিটি নিয়ে এসছেন। অ্যাবসার্ডিটিতে উদ্ভটত্ব বলা হয়, এটা পাশ্চাত্য যে আছেন, কি বলে এটাকে, নাট্যকার, তার নাম হচ্ছে স্যামুয়েল ব্যাকেট। আপনার নাম শুনতে, ব্যাকেটের নাম শুনে থাকবেন হয়তো যারা ইংরেজিতে পড়েছেন। তো সেই স্যামুয়েল ব্যাকেট, তিনি এখানে এই সেই অ্যাবসার্ডিটি তিনি তার এই সাহিত্যের মধ্যে, মানে নাটকের মধ্যে ছিল স্যামুয়েল ব্যাকেটের। তো সেই স্যামুয়েল ব্যাকেট থেকে তিনি নিয়েছেন হচ্ছে অ্যাবসার্ডিটি। হ্যাঁ, অ্যাবসার্ডিটি। হ্যাঁ, আচ্ছা, লেখাটা এক জায়গায় লিখছি, উঠতেছে আরেক জায়গায়, কি অদ্ভুত, যন্ত্রের যন্ত্রণা শেষ না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এই ছিল মোটামুটি আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ। তার তার হচ্ছে গল্প গ্রন্থ রয়েছে, একটা নাম হচ্ছে নয়নচারা, আর একটা নাম হচ্ছে দুই তীর। নাম জানলে হবে, সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সম্পূর্ণটা জানতে হবে। তার 3টা উপন্যাস, লাল সালু, এটা হচ্ছে মাজার ব্যবসা নিয়ে, তারপরে হচ্ছে চাঁদের অমাবস্যা, এটার যে নায়ক আরেফ আলী মাস্টার, আরেফ আলী, হ্যাঁ, আরেফ আলী। তো সে আরেফ আলী মাস্টার, তারপরে হচ্ছে কাদো নদী কাদো উপন্যাসের যে নায়ক, তার হচ্ছে মোস্তফা। এই কাদো নদী কাদোর মধ্যে আছে চেতনা প্রবাহ রীতি। চেতনা প্রবাহ রীতিটা কি? চেতনা মানে আপনার চিন্তা প্রবাহমানতা। অর্থাৎ আমি যদি ধরেন চেতনা প্রবাহ রীতিটা একটু সহজ করে যদি বোঝায়, একজন ব্যক্তি তার চেতনায়, অর্থাৎ তার কল্পনায়, সে যখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ নানা জায়গায় সে বিচরণ করে, একটা ক্যারেক্টার যখন নানান জায়গায় সে বিচরণ করছে, এবং লেখক যে বর্ণনা দিচ্ছে ওইভাবে দিচ্ছে। ধরেন আমি বললাম, ধরেন আমি এখন ঘুমিয়ে আছি, আমি দেখলাম যে আমি কল্পনায় আমি এখন চিটাগং চলে গেছি, চিটাগংয়ের কথা থেকে চলে গেছি, চিটাগং থেকে ধরেন আরও অন্য আরেক জায়গায় চলে গেছি, ওইখানকার বর্ণনা, সেখান থেকে মনে করেন আমি ভবিষ্যতে চলে গেছি, ভবিষ্যৎ থেকে আমি একদম অতীতে চলে গেছি। অর্থাৎ একজন চরিত্রের মনো চিন্তা, তার যে মানসিক যে অস্থিরতা, এগুলো যখন সে চিন্তা করছে, তার চেতনা যখন চিন্তা করছে, এগুলো যদি যে চিন্তাটা প্রবাহিত আছে, সেই চিন্তাটাই যদি আমি ওইভাবে লিখে দিই, তখন সেটাকে চেতনা প্রবাহ রীতি বলা হয়। তো সেই চেতনা প্রবাহ রীতি কিন্তু সবার আগে আমরা মোটামুটি দেখি যে কাদো নদী কাদো উপন্যাসের মধ্যে আছে। আর অস্তিত্ববাদী যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে চাঁদের অমাবস্যার মধ্যে আছে, আর কাদো নদী কাদের মধ্যে হচ্ছে চেতনা প্রবাহ রীতিটা আছে। ঠিক আছে, আর নাটকগুলোর মধ্যে হচ্ছে, যদি আপনাকে বলে তার নাটকগুলো কেমন, তার নাটকগুলোর মধ্যে হচ্ছে অ্যাবসার্ডিটি আছে। কি আছে? বিশেষ করে তরঙ্গভঙ্গর মধ্যে আছে অ্যাবসার্ডিটি আছে। বহিপীর যে নাটক, নাম থেকে বোঝাচ্ছে বহি মানে বই, পীর মানে পীর, অর্থাৎ বইয়ের ভাষায় কথা বলে যে পীর, এটাও পীর নিয়ে একটা নাটক। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাচ্ছি শওকত ওসমান সম্পর্কে আপনারা মোটামুটি ওই মুক্তিযুদ্ধ সাহিত্যের সময় জেনেছিলেন। শেখ আজিজুর রহমান, এটা হচ্ছে তার আসল নাম, শওকত ওসমান তার আসলে নাম না, তার মেয়ের নাম হচ্ছে শেখ আজিজুর রহমান, এটা আমাদের একটু জানলেই হবে। তারপরে আমাদের তার বিখ্যাত 2টা উপন্যাস আমরা দেখব, 3টা উপন্যাস দেখব, একটা হচ্ছে জননী, আর একটা হচ্ছে বনি আদম, আর একটা হচ্ছে কৃতদাসে হাসি। কৃতদাসে হাসি একটা রূপক উপন্যাস, এটা হচ্ছে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে লেখা হয়েছিল, রূপক উপন্যাস। সেটা হচ্ছে সেই বাদশাহ হারুনুর রশিদকে নিয়ে লেখা হয়েছিল। একজন বাদশাহ হারুনুর রশিদকে পাকিস্তানিদের রূপক হিসেবে দেখানো হয়েছিল। সংলাপ ধর্মীয় উপন্যাস, নাট্যধর্মী উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি। একেবারে নাটকের মতো সংলাপ, একটা ছোট্ট একটা উপন্যাস, এক বসায় শেষ করা যায়। আমি এক বসায় পড়ে শেষ করে ফেলেছিলাম। তো সেইখানকার যে মেহেরজান হচ্ছে
তাতারি হচ্ছে কৃতদাস বলতে এখানে একটা ক্যারেক্টার আছে, তার নাম তাতারি। মেহেরজান হচ্ছে তার বউ, আর হচ্ছে বাচ্চা হারুনুর রশিদ। তো এই রূপক আকারে ইসলামের বিভিন্ন চরিত্র দিয়ে তিনি উপন্যাসটি লিখেছেন। তো পাকিস্তান সরকার ভেবেছে বাহ, ইসলাম নিয়ে তো লিখেছে, অনেক ভালো কিছু। আসলে রূপক আকারে সেই যে অত্যাচারী বাচ্চা হারুনুর রশিদের দ্বারা আসলে পাকিস্তানিদের বোঝানো হয়েছিল। এটার জন্য মানে বর্তমান সময়ে যে বাংলা একাডেমি পুরস্কার আছে, এটার নাম ছিল তখন আদমজি পুরস্কার। তো যেটা পাকিস্তানিদের বিপক্ষে লেখা হয়েছে, এটার জন্যই পাকিস্তানি সরকার 1966 খ্রিস্টাব্দে শওকত ওসমানকে আদমজি পুরস্কার দিয়েছিল। কি একটা ব্যাপার, হ্যাঁ। তো বুঝে নাই আর কি, ওরা বোকা তো বুঝে নাই। এবং শওকত ওসমান যেটা করেছেন, তিনি তো আসলে ঢাকা কলেজের শিক্ষক ছিলেন, বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। মানে 60-70-এর দশকে সবচেয়ে ভালো চাকরি ছিল সরকারি চাকরির মধ্যে সরকারি কলেজের শিক্ষকতা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সরকারি কলেজের শিক্ষক হতে চাইতেন। মানে এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, আগে ছিল উল্টা। আগে হচ্ছে প্রথম চাকরিটা হচ্ছে সরকারি কলেজের চাকরি, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চাকরি। কারণ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ওই পেনশন বা ওই ব্যাপারগুলো অনেক কিছু ছিল না, অনেক সুযোগ সুবিধা কম ছিল, যেটা সরকারি কলেজের মধ্যে ছিল। তো যে কারণে ওই সময় এক খুবই প্রমিনেন্ট যেসব সাহিত্যিক গবেষক ছিলেন, তারা সরকারি কলেজের শিক্ষক ছিলেন। সৈয়দ কেন বলছি, শওকত ওসমান, আলাউদ্দিন আল আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, এই যে বড় বড় যত সাহিত্যিকটা বলছি সব, আব্দুল মান্নান সৈয়দ, সব হচ্ছেন সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক। এখন কিন্তু সরকারি কলেজে বাংলা বিভাগে ওই ধরনের মানে খুব জাদ্রেল শিক্ষক সরকারি কলেজেও নেই, ভার্সিটি লেভেলেও নেই। ভার্সিটি লেভেলে খুব বেশি জাদ্রেল শিক্ষক নেই যারা অনেক বেশি জানেন বা খুব ভালো সাহিত্যিক, এরকম ভার্সিটির শিক্ষক নেই। ভার্সিটির শিক্ষকতাও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়, কার মেধা আছে, কে ভালো পড়াতে পারবে, কে কাজের লোক, এগুলোর একেবারে ধার ধারে না। আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন কীভাবে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে। আর এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে একেবারে, দেখা গেছে বিশেষ করে বাংলা বা আর্ট কালচারে যে সাবজেক্টগুলো আছে, যে মেল ফিমেলের একটা ব্যাপক কী হয়ে গেছে, বৈষম্য হয়ে গেছে। সেখানে দেখা যায় সব ফিমেল একটা ডিপার্টমেন্টে ধরেন 13 জন শিক্ষক আছে, 12 জন শিক্ষক আছে, এর মধ্যে 2 জন 3 জন 4 জন হচ্ছে মেল, বাকিরা সব হচ্ছে ফিমেল। আচ্ছা, জায়গাগুলো আর না বলি। তো শওকত ওসমান যেটা করেছেন, যে তিনি তার প্রবল সমাজ জ্ঞান ছিল, দেশের পক্ষে সবসময় ছিলেন, রাজনৈতিক সচেতন ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধ নিয়ে তার ব্যাপক উপন্যাস রয়েছে। এবং তার কবিতার মধ্যে ওই যে ইসলামী যে শব্দ বা আরবি ফার্সি যে শব্দ, এই শব্দগুলো তিনি খুব চমৎকারভাবে প্রয়োগ করেছেন। এবং শুধু আরবি ফার্সি না, সাথে তার উর্দু, হিন্দি, আরবি ফার্সি শব্দগুলো ব্যবহার করে নতুন একটা প্রকরণ সৃষ্টি করার চেষ্টা করেছেন শওকত ওসমান, ঠিক আছে। তারপরে দেখি, তারপর হচ্ছে শওকত ওসমানের উল্লেখযোগ্য গ্রন্থগুলো এখানে লেখা আছে, আপনারা যতটুকু পারেন পড়বেন। পিজরাপুল অবশ্যই মনে রাখতে হবে। তারপরে হচ্ছে জন্মজিৎ অবিভঙ্গ অবশ্যই মনে রাখতে হবে। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী অবশ্যই মনে রাখতে। দেখেন, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী এটা কত আগে নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা যদি এখন নাম দেওয়া হতো তাহলে উপায় নেই, কী যে হতো আল্লাহ জানে। তো বনি আদম, জননী, তারপরে হচ্ছে কৃতদাসের হাসি, এটা তো বললাম। এটা হচ্ছে জাহান্নম হবে, আচ্ছা একটা আকার আছে এখানে, জাহান্নম হইতে বিদায়, রাজা উপাখ্যান, 2 সৈনিক, এই যে জাহান্নম হইতে বিদায়, তারপর হচ্ছে 2 সৈনিক, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক। নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধভিত্তিক, জলাঙ্গি মুক্তিযুদ্ধভিত্তিক। আমলার মামলা খুব ইম্পর্টেন্ট নাটক, মনে রাখতে হবে। তারপর হচ্ছে এইখান থেকে সংস্কৃতি চড়াই উতরায়, এটা অবশ্যই মনে রাখতে হবে। মুসলিম মানুষের রূপান্তর, এটাও মনে রাখতে হবে। এ হলো ব্যাপার। তারপর আরেকজন সাহিত্যিক আবু ইসাক, তার থেকে 3টা জিনিস মনে রাখতে হবে। এক কথা হচ্ছে মাত্র 21 বছর বয়সে তিনি লিখেছিলেন সূর্য দিগল বাড়ি, 1 নম্বর। পদ্মার পলিদ্বীপ, এটা অবশ্যই মনে রাখবেন। জাল নামে তার একটা গোয়েন্দা গল্প আছে, অত ইম্পর্টেন্ট না। মহাপতঙ্গ, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং জোক নামে তার একটা বিখ্যাত গল্প আছে, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে আবু ইসাক, ঠিক আছে। এই হলো ব্যাপার আমাদের, এর বাইরে আর পড়ার প্রয়োজন নেই। তো আপনাদের শিমুল সিংহ আপনাকে তো অনেকদিন পরে আমি দেখলাম। শিমুল সিংহকে অনেকদিন পরে দেখেছি। নিশ্চয়ই শিমুল সিংহ ভালো আছেন।
তো আপনাদের কোনো জিজ্ঞাসা বা জানার কিছু থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কোনো কিছু জানার আছে? মাহমুদুল তোয়েন বলছেন নাইস ক্লাস। আসলে ক্লাসটা খুব ছোট্ট, জাস্ট খালি ওনাদের সম্পর্কে আর অত কিছু জানি। ঝুড়ুদিগুলো মারি নামে একটা উপন্যাস, উপন্যাস যেটা আছে এখানে আপনার আছে কি বলে, এটা একটা মুভি আছে, আপনারা চাইলে দেখতে পারেন, জয়গুণ। এটার যে মেন চরিত্র তার নাম হচ্ছে জয়গুণ। হ্যাঁ, তো সে জয়গুণ, সে হচ্ছে চাল বিক্রি করে এরকম, হ্যাঁ চাল বিক্রি করে জয়গুণ। ওই যে আমি বলার আগে বলছি, এটা মুভি আছে জয়গুণ, মানে সূর্যদিগুল বাড়ি একটা মুভি আছে। আপনারা এন্টারটেনমেন্টও হবে, সাথে হচ্ছে আপনারা এখান থেকে জানাও হবে। মুভিটা আপনারা দেখবেন, বইয়ের মধ্যে সূর্যদিগুল বাড়ি উপন্যাসের কাহিনী দেওয়া থাকবে, হ্যাঁ কাহিনী দেওয়া থাকবে। তো একটা পরিবার এরকম শহর থেকে গ্রামে আসে একটা সূর্যদিগুল বাড়িতে। সেই বাড়ি মানে সূর্য, ওই সূর্য নাকি ওই বাড়িতে পড়ে আর কি, বাড়িটাকে অপয়া মনে করা হয়। তো সেখান থেকে ওই জয়গুণ যে প্রধান ক্যারেক্টার, সে ট্রেনে ট্রেনে বিভিন্ন ইতে চাল এগুলি বিক্রি করার চেষ্টা করে, বিক্রি করার করে সংসার চালানোর চেষ্টা করে। তো অনেক চড়াই উতরা করে শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। গল্পটা খুব ছোট্ট একটা গল্প, খুব বড় গল্প না। তো ওই একজন নারীর একটা সংগ্রামী জীবন, জয়গুণের সংগ্রামী জীবন এখানে দেখানো হয়েছে, সংগ্রামী জীবন দেখানো হয়েছে নারীর। তো এই মুভিটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ আর কাহিনিটা আমি বিস্তারিত কাহিনিটা ইয়াতে দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মনে হচ্ছে আর তেমন কিছু জানা নেই। তো ইরফান উদ্দিন, আমি যেটা বলেছি যে সূর্যদিগল বাড়ি উপন্যাসের সূর্যর যে বাড়িতে এসে পড়ে, সূর্য এই জন্য বলা হচ্ছে সূর্যদিগল বাড়ি। ওই বাড়ি হচ্ছে অপায়, ওই বাড়িতে যারা থাকে তাদের খুব হয় এরকম ধারণা। তো ওই বাড়িতে একটা শহর থেকে একটা ফ্যামিলি এসে এখানে ওঠার পরে ওই জয়গুণ চেষ্টা করে বিভিন্ন কিছু বিক্রি টিক্রি করে সংসারটা চালানোর জন্য অনেক চেষ্টা করে। তো ওই নারী আরও কিছু সাথে কিছু নারী আছে, সেই নারীদের যে সংগ্রামী যে জীবন, সেই জীবনটা এই সূর্যদিগুল বাড়ি উপন্যাসের মধ্যে দেখানো হয়েছে। খুব ছোট্ট একটা কাহিনী, হ্যাঁ। মুভি দেখেছি এটার, সোহানা বলেছেন মুভিটা দেখবেন, হ্যাঁ মুভিটা দেখবেন, মুভিটা হচ্ছে খুব ভালো। মহাপতঙ্গ, এটা একটা গল্প, এটার মধ্যে দেখা যাচ্ছে মহাপতঙ্গ বলতে এখানে একটা বিমানকে বোঝানো হচ্ছে, হ্যাঁ এটা যুদ্ধ নিয়ে মহাপতঙ্গ। সেখানে দেখা যাচ্ছে যে একটা পাখিরা মনে করে যে মানে যে বিমানগুলোতে তো আসলে পাখা আছে, পাখির মতো মনে করে। তো এরা যখন বোমা ফেলে, আসলে ওরা মনে করে ডিম ফেলছে কিনা এরকম মনে হয়। তো আসলে ওরা হচ্ছে বোমা ফেলে আর কি, যুদ্ধ নিয়ে হচ্ছে, যুদ্ধবিরোধী একটা গল্প হচ্ছে মহাপতঙ্গ। হ্যাঁ, বইটা এই বছর পাবো কিনা সোনালী স্বপ্ন বলেছেন, হ্যাঁ পাবেন ইনশাল্লাহ পাবেন, হ্যাঁ পাবেন। আমি চেষ্টা করব আসলে, আমি তো আসলে বসিনি, আমার প্রতিনিয়ত কাজ করছি। আর বইটা ভালো আনার চেষ্টা করছি, মানে অন্য বইয়ের মধ্যে বাজারে প্রচলিত সবচেয়ে ভালো ব্যাকরণ মানে সাহিত্যের বই বলে যেটা প্রচলিত সবাই কেনে। তো বইটা যদি ওটার চেয়ে ভালো না হয় তাহলে বইটা আনার দরকার নেই। ওই বইয়ের তো প্রয়োজন নাই যে বই বাজারে অলরেডি আছে। যদি নতুন কিছু দিতে পারি তবে বইটা আসবে, নতুন কিছু দিতে না পারলে আসলে বইয়ের দরকার নেই। যোগ গল্পটা চমৎকার, ওখানে চরিত্রের নাম হচ্ছে উসমান, যতদূর মনে পড়ে আমার। উসমান, সে উসমান ওরা হচ্ছে ধান কাটতে যায়, অর্থাৎ মহাজনটা আসলে যোগ হিসেবে যে ওদেরকে মানে যোগ প্রতীক আর কি, একটা প্রতীকী গল্প। যোগের মধ্য দিয়ে মহাজন যারা আছে, শোষক শ্রেণী যারা আছে, এদেরকে বোঝানো হয়েছিল যোগ গল্পটা। তারা যখন ধান কাটতে যায় তখন খুব যোগ লাগে। তো উসমান ক্যারেক্টার সম্ভবত আমার মনে আছে যতটা, উসমান, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।